দেখুন, আপনাদের সামনে আমি দীর্ঘদিন ধরেই বলে যাচ্ছি যে ভারতের বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত চলছে। পশ্চিম এশিয়ার যে কটা দেশ রয়েছে তার মধ্যে যদি আপনারা একটুখানি খেয়াল করে দেখেন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান কিংবা শ্রীলঙ্কা, প্রত্যেকটি দেশের অবস্থা অর্থনৈতিকভাবে একেবারেই সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে। এরা যে কোনো দিন বৈদেশিক শক্তির কাছে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। কেউ কেউ ইতিমধ্যে করতে শুরুও করে দিয়েছে। একমাত্র পশ্চিম এশিয়াতে নিজের শক্তিতে দাঁড়িয়ে রয়েছে ভারত এবং চীন। আর এই দুই প্রধান রাষ্ট্রশক্তির মধ্যে প্রথমেই তোপ দাগা হচ্ছে ভারতকে নিয়ে, এবং ভারত নামক বাঘকে সামলানোর জন্য বাংলাদেশের মতো একটা মুরগিকে সামনে ধরা হয়েছে, যাতে টোপ দিয়ে খাঁচাবন্দি করা যায় বাঘের মতো ভারতকে। সেটা আপনাদের অতীতের পর্বে ব্যাখ্যা করেছিলাম। জানি না আপনাদের মধ্যে কতজন আমার সেই তথ্যকে বিশ্বাস করতে পেরেছেন, কিন্তু আমার হাতে কিছু নির্দিষ্ট তথ্য এসেছে কিভাবে ভারতের বিরুদ্ধে একটা বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে, এবং ওপার বাংলার মোহাম্মদ ইউনূসের প্রশাসন যা যা করছে সেগুলো একেবারেই প্রত্যেকটি স্ক্রিপ্টেড। এমনকি শেখ হাসিনার পদত্যাগের পর মোহাম্মদ ইউনূসের রাজ্যাভিষেক একেবারেই পুরোটা জর্জ সোরস অ্যান্ড কোম্পানি এবং ডিপ স্টেট তৈরির চক্রান্তে যে সমস্ত পশ্চিমী দুনিয়া রয়েছে তাদের একটা বৃহত্তর ষড়যন্ত্র মতোই এই প্রত্যেকটি কার্যকলাপ চলছে। তাই এই জন্য আপনাদের সামনে আমি বারবার একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কংগ্রেস হতে পারেন, আপনি তৃণমূল কংগ্রেস হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি নির্দল হতে পারেন, আপনার রাজনৈতিক মানসিকতা আলাদা হতে পারে, কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বৈদেশিক নীতির উপর দয়া করে ভরসা রাখুন। আজকে যদি বিশ্বাস না হয়, আমার এই ভিডিওটিকে আপনারা ডাউনলোড করে রেখে দিন। আমাকে মনে করিয়ে দেবেন আজ থেকে ঠিক 1 থেকে 1.5 বছরের মধ্যে আমার এই কথাগুলো যদি ফলে না যায়, সেই দিন এই ভিডিওর লিংক আমাকে সামনে দিয়ে বলবেন যে আপনি শুধু ভিউ বাড়ানোর জন্য মিথ্যে সংবাদ প্রচার করেন। এত বড় চ্যালেঞ্জ আপনাদের সামনে নিতে পারছি তার কারণ আমাদের হাতে এমন কিছু তথ্য এসেছে, যে তথ্য আজকে খুব সামান্যই দেখাবো, কিন্তু আপনারা একটু অপেক্ষা করুন। তথ্যটা যাচাই করে আপনাদের সামনে সম্ভবত আগামীকাল সকালের পর্বে যে তথ্য আপনাদের সামনে প্রকাশ করব, আপনারা তাজ্জব হয়ে যাবেন যে কিভাবে ভারতের ওপর ষড়যন্ত্র করা হচ্ছে। এটা খুব ভালোভাবে ভারতের ইন্টেলিজেন্স সংস্থা, যেটা গোটা পৃথিবীর মধ্যে স্বীকৃত, সেই এমন কিছু ইনফরমেশন নরেন্দ্র মোদীর সরকারের কাছে পৌঁছে দিয়েছে, এবং সেই কারণেই এত দুর্বল প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও বাংলাদেশে ঘটে চলা ভারত বিদ্বেষী প্রত্যেকটি ঘটনাকে ভারত হজম করছে। কেন হজম করছে আরো একবার আপনাদের সামনে বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দুটি পর্বে আমার এই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকে হচ্ছে প্রথম পর্ব। আপনাদের খুব সহজভাবে একটা কথা আমি বলে রাখি, সেই কথাটা হচ্ছে, আপনারা জানেন নিশ্চিতভাবে যে দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর হয়ে গেল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ চলছে। এটা জানেন না এমন কোনো ব্যক্তি অন্তত ভারতবর্ষে নেই। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে পৃথিবীর শক্তিধর দেশগুলির মধ্যে আমেরিকার পরের স্থানই হচ্ছে রাশিয়া, অর্থাৎ 145টি দেশের মধ্যে রাশিয়ার স্থান যেখানে 2 নম্বরে, সেখানে গ্লোবাল পাওয়ার রেটিং অনুযায়ী ইউক্রেনের স্থান কত জানেন? 145-এর মধ্যে 18-তে। অর্থাৎ পাকিস্তানের যেখানে 145-এর মধ্যে 9 নম্বর জায়গা রয়েছে, ইউক্রেনের জায়গা 18 নম্বরে। কেন এই তথ্য আপনাদের সামনে বললাম? তার কারণ একটু কি কেউ কল্পনা করে দেখেছেন যে পৃথিবীর দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়া এতদিন ধরে চলা যুদ্ধের পরেও কেন ইউক্রেনকে পর্যুদস্ত সম্পূর্ণরূপে করতে পারছে না? এই প্রশ্নটি কি আপনাদের কারুর মাথায় এসেছে যে আমেরিকার পরেই হচ্ছে রাশিয়ার স্থান এবং তারপরে রয়েছে চীন? তাই গোটা পৃথিবীর যাকে দ্বিতীয় শক্তিধর দেশ বলা হচ্ছে, সে নাকি পাকিস্তানের থেকেও 9 গুণ পিছিয়ে থাকা ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সামরিক শক্তিকে পরাস্ত করতে পারছে না। এটা কি খালি চোখে দেখে আপনাদের বিশ্বাস হয়? কিন্তু আজকেই সেই ঘটনা ঘটছে। আগামী পর্বে আপনাদের সামনে বলবো যে কেন এই ঘটনা ঘটছে। শুধু এটুকুই আপনাদের আজকে তথ্যটা দিচ্ছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট যেরকম, ঠিক বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের প্রশাসন একই রকমের।
তার কারণ এর আগে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে সরিয়ে কিন্তু পশ্চিমী দুনিয়ার ইচ্ছা মতো একজন কমেডিয়ানকে, একজন সিনেমা জগতের কমেডিয়ানকে, জেলেনস্কিকে হঠাৎ করেই প্রেসিডেন্ট পদে নিয়োগ করে দেওয়া হলো ঘুর পথে। ঠিক যেন বাংলাদেশেরই একটা প্রতিচ্ছবি, যে বাংলাদেশেও আমরা দেখেছি এই মাত্র 5-6 মাস আগে ঘটে যাওয়া নির্বাচনের হাকিকাতকে অস্বীকার করে ঘুর পথে মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূস, আপনারা বুঝতে পারছেন অন্তত আজকের দিনে এসে যে শান্তিতে নোবেল পাওয়া ছেড়ে দিন, অশান্তির জন্য যদি নোবেল কাউকে দেওয়া যেতে পারে তাহলে মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে প্রধান একজন ব্যক্তি হতে পারে। এই রকম একজন ব্যক্তিকে শান্তিতে প্রথমে নোবেল পুরস্কার দেওয়া হলো, তারপরে তার হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হলো। এর চক্রান্তটার পেছনে একটাই কারণ, যে এই ব্যক্তি বাংলাদেশের মধ্যে গিয়ে যে এজেন্ট হিসাবে কাজ করবে পশ্চিমী দুনিয়ার, এবং এর বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না, তার কারণ শান্তিতে এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আপনাদের বিশদে তথ্য জানাবো, কিন্তু আপনাদের একটা খবর আমি দেখাতে চাইবো। এই খবরটা একটু দেখুন তো। পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক চাইছে ইউনূসের বাংলাদেশ, মেটাতে চায় ৭১-এর সমস্যাও। আসুন কিছু তথ্য আপনাদের এখান থেকে দিই। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করার দিকে জোর দিচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। মিশরের রাজধানী কায়রোর D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে শাহবাজ এবং ইউনূসের। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসাস জানিয়েছে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলি মেটানোর জন্য শাহবাজকে প্রস্তাব দিয়েছে ইউনূস। এগুলোর একটি স্থায়ী সমাধান চাইছেন তিনি। এটুকুই পড়লাম। এটুকু পড়ে আপনাদের কি মনে হচ্ছে বলুন? আপনাদের মনে হচ্ছে যে পশ্চিমী দুনিয়ার চোখ রাঙানিকে সহ্য করে ইতিহাসের উল্টো পথে গিয়ে মোহাম্মদ ইউনূস, যিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী নন, শুধুমাত্র সাময়িকভাবে যাকে প্রধানমন্ত্রীর পদে কিছুদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এতটাই দুঃসাহসী হয়ে পড়লেন যে ৭১-এর ইতিহাস মুছে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে অস্বীকার করে একেবারেই পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে চাইছেন স্বইচ্ছায়। এটা আপনারা জেনে রাখুন, যারা মোহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছেন, সেই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যা যা শর্ত ছিল, সেই শর্তগুলো এখন পূরণ করতে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে। যারা বিশ্বাস করছেন না তাদের জন্য আমি আরো একটা তথ্য আপনাদের শোনাবো। ডক্টর কর্নেল আলী আবিদ, চেয়ারম্যান অফ LDP, তিনি বাংলাদেশের লিবারাল ডেমোক্রেটিক প্রার্থীর নেতা। তিনি কি মন্তব্য করছেন শুনুন। তিনি ভারতবর্ষকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, আমাদের হাতে পরমাণু অস্ত্র নাও থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আমাদের অনেক বন্ধু দেশ রয়েছে, তারা ইতিমধ্যেই আমাদেরকে বলেছে যে যুদ্ধ লাগলে তোমাদের সমস্ত পরমাণু অস্ত্র দিয়ে আমরা সাহায্য করব। তাই আমাদের পরমাণু অস্ত্রের ভয় দেখাবেন না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন এই কর্নেল। আসুন এই বক্তব্যটা আপনারা শুনুন, শুনলে আপনাদের কাছে অনেক কিছুই পরিষ্কার হবে। আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। শুনলেন বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে আপনারা দ্বিতীয় ঘটনা দেখাতে পারবেন যে যাদের কাছ থেকে কোনো একটি দেশ স্বাধীনতা লাভ করেছিল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, তাদের পায়েই ভৃত্যের মতো মিশতে চাইছে কোনো একটি দেশ। গোটা পৃথিবীর ইতিহাসে এমন একটি উদাহরণ আপনারা দেখাতে পারবেন, কিন্তু সেই উদাহরণ তৈরির দিকে যাচ্ছে বাংলাদেশ। তাহলে আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন, কিন্তু যে তথ্য আপনাদের সামনে দিলাম সেটা মাত্র 40% আমার হাতে থাকা তথ্যের মধ্যে।
আরো 60% তথ্যের জন্য আপনাদের আরো একটি পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আমাকে একটু সময় দেবেন, আমি তথ্যটা ভেরিফাই করেই সম্ভবত আগামীকাল সকালের পর্বে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা তুলে ধরবো, যেখানে আপনারা বুঝতে পারবেন পশ্চিমী দুনিয়ার হাতের পুতুল হিসাবে ইউক্রেনে যেমন জেলেনস্কি ব্যবহার করছেন, ঠিক তেমনি ভাবে মোহাম্মদ ইউনুসকে কাঠ পুতুল হিসাবে ব্যবহার করছে পশ্চিমী দুনিয়া এবং জর্জ সোরোস। আপনারা এটাও সম্ভবত জানেন ভারতেও কিন্তু একজন এজেন্ট রয়েছে। আপনারা যদি ভাবেন ইউক্রেনের এজেন্ট জেলেনস্কি, বাংলাদেশের এজেন্ট মোহাম্মদ ইউনুস, তাহলে আপনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম, আচ্ছা বলুন তো, ভারতেও একজন বড়সড় রাজনৈতিক নেতা রয়েছে যাকে আপনারা সকলেই চেনেন, তারাও কিন্তু পশ্চিমী দুনিয়া এবং জর্জ সোরোসের কাঠ পুতলি হিসাবে কাজ করছে। হিন্ট আপনাদের দিচ্ছি, মাঝে মধ্যে তিনি বিদেশে যান, বিদেশে গিয়ে ভারত বিরোধী ডিপ স্টেটগুলোর সঙ্গে আলোচনা করেন। ভারত বিদ্বেষী কথা বলতে কোনোভাবেই পিছপা হন না আমেরিকার মাটিতে। এমন একজন এজেন্ট কিন্তু ভারতের মাটিতেও রয়েছে। তাই আপনাদের আমি বলছি, আজকে যদি সাবধান না হন, আজকে যদি বাংলাদেশের মৌলবাদীরা যা করছে, যেদিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে, যে বিড়ম্বনার মধ্যে তারা আগামী কয়েক বছরের মধ্যে পড়তে চলেছে, যদি সেটাকে আমাদের আটকাতে হয়, যদি এবিপি আনন্দর দিন এবং রাত্রির শুধু একটাই শব্দ, ওপার বাংলার মৌলবাদীদের কোনো প্রশ্নের উত্তর কেন নরেন্দ্র মোদী দিচ্ছে না, তাহলে কি 56 ইঞ্চি শুকিয়ে গেল? এই ধরনের উস্কানিমূলক মন্তব্যগুলো যে সমস্ত টিভি মিডিয়াগুলো করছে, তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। যারা এই ধরনের সংবাদ প্রচার করছে তাদের কাছে একটাই প্রশ্ন করবেন, যে নরেন্দ্র মোদীর হাতে রয়ের মতো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে, আপনাদের হাতে কি এমন কোনো ডিপার্টমেন্ট রয়েছে? আপনাদের কাছে এমন কিছু তথ্য কি পৌঁছে দিচ্ছে যে এই মুহূর্তে ভারতের কি অবস্থান নেওয়া দরকার, সেটা নরেন্দ্র মোদী ভালো বুঝবেন, নাকি আপনি একটা টিভি মিডিয়ার সঞ্চালক হিসাবে আপনি ভালো বুঝবেন? আপনাদের শুধু আমি অপেক্ষা করতে বলছি, কিছুটা সময় অপেক্ষা করুন। এই যে ডিপ স্টেট বা অ্যান্টি ইন্ডিয়ান যে সমস্ত অ্যাক্টিভিস্ট যারা গোটা বিশ্ব জুড়ে রয়েছে, যারা বাংলাদেশের শাসনতন্ত্রকে পতন করে এই স্বৈরাচারী ইউনুসের হাতে তুলে দিয়েছে, যারা জেলেনস্কির হাতে ইউক্রেন তুলে দিয়েছে, এবং যে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় শক্তিধর হয়েও একটা 18তম শক্তিধর দেশকে দীর্ঘ 2 বছর ধরে চালিয়ে যাওয়া যুদ্ধকে হারাতে পারছে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? এটার পেছনে কি কোনো পশ্চিমী দুনিয়ার হাত নেই মনে করছেন? আপনারা জানেন যে রাশিয়ার বিরুদ্ধে কিভাবে অর্থনৈতিক বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল জো বাইডেনের সরকার থেকে শুরু করে ন্যাটো পর্যন্ত, এবং কিভাবে রাশিয়াকে একঘরে করার চেষ্টা করা হয়েছে ইউক্রেনের টোপ দিয়ে। কিন্তু রাশিয়া সেই ভুলটা করে ফেলেছে। কি ভুল? না, ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ বাঁধিয়ে যে ভুলটা রাশিয়া করেছে, সেই মাসুল রাশিয়াকে এখনো দিতে হচ্ছে। তার কারণ দীর্ঘ 2 বছরের পরেও রাশিয়াকে যুদ্ধটা চালিয়ে যেতে হচ্ছে। ভারতবর্ষ যেন এই ভুলটা না করে। দুর্বল বাংলাদেশের ওপর হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে যে হিতে বিপরীত হতে পারে, সেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকেই কিন্তু ভারতের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তাই আপনাদের বলবো, যারা ভারত মাতার সন্তান, আপনারা যারা ভারতের উন্নতি চান, যারা পিছন দিক থেকে নিজেদের স্বার্থ কায়েম করার জন্য ভারত মাতার পিঠে ছুরি ভোগাতে চান না, তারা নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ওপর দয়া করে আস্থা রাখুন। আর একটা মাস অন্তত অপেক্ষা করুন, ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ক্ষমতায় আসতে দিন, ওইটুকু ধৈর্য আমাদের ধরা উচিত। এবং নরেন্দ্র মোদী ভেতরে ভেতরে কি প্ল্যান করছে সেটা আপনিও জানেন না, আমিও গেস করতে পারি না। তবে একটা কথা আপনাদের সামনে বলছি, আপনারা মিলিয়ে দেখে নেবেন, এই বাংলাদেশের কৃতকর্মের ফল যে ভারত ছেড়ে দেবে না, আমার কথাটা আপনারা দেয়ালে লিখে নিন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য ভারত যা পদক্ষেপ নিতে পারে, সেটা সম্ভবত এই মুহূর্তে মৌলবাদ মোহাম্মদ ইউনুসের প্রশাসন বা তার মস্তিষ্ক প্রসূত কোনো কিছুই তাকে সেই খবর অগ্রিমভাবে জানান দিচ্ছে না। শুধু একটাই আপনাদের বলছি, যে একটু ধৈর্য ধরুন। নরেন্দ্র মোদীর বিদেশ নীতি, নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখুন। যারা বালাকোটে পাকিস্তানের মধ্যে ঢুকে পাকিস্তানকে মারতে পারে, তারা এই চুনোপুটি বাংলাদেশের গায়ে জেনে শুনেও হাত দিচ্ছে না, তার তো একটা নিশ্চয়ই কারণ রয়েছে। সেই কারণের একটা ছোট্ট অংশ আজকে আপনাদের সামনে বললাম উদাহরণ দিয়ে, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, যে যুদ্ধটা এখনো পর্যন্ত থামছে না। প্রবল অর্থনৈতিক চাপের মধ্যে পড়েও টানা এইভাবে যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে হচ্ছে রাশিয়াকে। আর ভারত এই পাতা ফাঁদে পা দিতে রাজি না হলেও বাংলাদেশকে যোগ্য সময়ে উপযুক্ত শাস্তির
প্রোগ্রামটা ইতিমধ্যেই নরেন্দ্র মোদী করতে শুরু করে দিয়েছে। কথা বিশ্বাস না হলে পর্বটি ডাউনলোড করে রাখুন। সময় আপনাদের বলতে পারবো না, 1-2 বছরের মধ্যে মেবি আমার কাছে আরো একবার রিমাইন্ড করে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে আমার এই তথ্য মিলল কিনা। তবে আজকের পর্বে যা বললাম, আরো বেশ কিছু তথ্য দেওয়া বাকি রয়ে গেল এবং সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাকে একটু ভেরিফাই করতে দিন। সেই ভেরিফাই করার পর আপনাদের সামনে তথ্যগুলো নিয়ে আসবো সম্ভবত আগামীকাল। একটাই রিকোয়েস্ট, যারা এই সমস্ত তথ্যগুলো শুনতে আগ্রহী, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, অন্তত পর্বটিকে লাইক করে, শেয়ার করে, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে। এইটুকু অনুরোধ আপনাদের কাছে রেখে আপাতত আজকের মতো এখানেই বিদায় নিলাম।